গল্পের শুরু কলকাতার 4 বন্ধুকে নিয়ে। অয়ন, রিক, শ্রীলা আর বিতান। অয়ন যুক্তিবাদী, সবকিছুতে বিজ্ঞান খোঁজে। রিক একজন শখের ফটোগ্রাফার, পুরনো আর ভাঙাচোরা জিনিসের ছবি তুলতে ভালোবাসে। শ্রীলা একটু চুপচাপ, সংবেদনশীল, আর বিতানও দলের সবচেয়ে ভীতু সদস্য। পূজার ছুটিতে ওরা ঠিক করে শহরের কোলাহল থেকে দূরে দিন তিনেকের জন্য কোথাও ঘুরে আসবে। রিকি প্রস্তাবটা দেয়। মুর্শিদাবাদ থেকে বেশ কিছুটা দূরে এক প্রায় বিস্তৃত গ্রাম আধার ঘাটের পাশে এক পরিত্যক্ত জমিদার বাড়ির কথা সে শুনেছে। নাম ছায়াবিথি। শোনা যায় বাড়িটা নাকি অভিশপ্ত। অভিশপ্ত? সিরিয়াসলি রিক? এই ২১ শতাব্দীতে দাঁড়িয়েও তুই এসব বিশ্বাস করিস? রিক কাজ ঝাঁকিয়ে বলল, বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, জায়গাটার একটা ইতিহাস আছে, একটা রহস্য আছে। আমার ক্যামেরার জন্য দারুণ সাবজেক্ট হবে। তাছাড়া একটু অ্যাডভেঞ্চার তো হওয়াই যায়, পাই না? শ্রীলা চুপ করে শুনছিল। হঠাৎ বলে উঠল, আমার কিন্তু নামটা শুনেই কেমন অস্বস্তি হচ্ছে। আধারঘাট, ছায়াবিথি, সব কেমন যেন অন্ধকার অন্ধকার। বিতান প্রায় আতকে উঠে বলল, ভাই প্লিজ, অন্য কোথাও চল, দীঘা বা পুরী, ভূতের বাড়ি থেকে সমুদ্রের ধার অনেক ভালো। কিন্তু অয়নের যুক্তিবাদ আর রিকের অ্যাডভেঞ্চারের নেশার কাছে বাকিদের আপত্তি টিকল না। ঠিক হল পরদিন সকালে ওরা আধার ঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রাটা বেশ ভালোই ছিল, কিন্তু আধারঘাট গ্রামে ঢোকার পর থেকেই পরিবেশটা কেমন যেন বদলে যেতে লাগল। রাস্তা সরু হয়ে এলো, দুপাশে ঘন বাঁশঝাড় আর পুরনো গাছপালা এমনভাবে ঝুঁকে আছে যে দিনের বেলাতেও অন্ধকার হয়ে রয়েছে। গ্রামের লোকজনকে জিজ্ঞেস করতে তারা ছায়াবিথির নাম শুনেই কেমন যেন গুটিয়ে গেল। একজন বয়স্ক লোক তো বলেই ফেললেন, ও বাড়িতে কেন যাবেন বাবুরা? ও যে পোড়ো বাড়ি, ওখানে নিশির বাসা। অয়ন হেসে উড়িয়ে দিল, নিশি মানে রাতের বেলা যে ডাকে? লোকটা গম্ভীর মুখে বলল, হ্যাঁ বাবু, সে বড় সর্বনাশা ডাক। চেনা মানুষের গলায় ডেকে নিয়ে যায় আর ফেরায় না। ওরা এসব কুসংস্কার বলে পাত্তা দিল না। গাড়িটা গ্রামের একপাশে রেখে পায়ে হেঁটে এগোতে লাগল সেই জমিদার বাড়ির দিকে। প্রায় ৮ কিলোমিটার হাঁটার পর একটা বিশাল দিঘির পাড়ে দেখা গেল সেই বাড়ি, ছায়াবিথি। বিশাল দোতলা বাড়ি, শ্যাওলা আর আগাছায় ঢেকে গেছে তার দেওয়াল। বড় বড় থামগুলো ক্ষয়ে গেছে, জানালার কাঁচ ভাঙা। একটা মস্ত বড় বটগাছ তার ঝুনি নামিয়ে প্রায় গ্রাস করে ফেলেছে বাড়ির একটা অংশকে। পরিবেশটা এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। রিক ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল। ওয়াও, কি অসাধারণ ফ্রেম! দেখছিস অয়ন, কি অ্যাটমসফিয়ার! বিতান ভয়ে ভয়ে বলল, আমার কিন্তু দম বন্ধ লাগছে, চল ফিরে যাই। আরে সবে তো এলাম, অয়ন বলল, চল ভেতরটা ঘুরে দেখি। ভেতরে ঢোকার বিশাল দরজাটা হাঁট করে খোলা। ভেতরে পা রাখতেই একটা ভ্যাপসা পুরনো গন্ধ নাকে এসে লাগল। ধুলোর আস্তরণ জমে আছে সবখানে। মাকড়সার জালে ঢেকে আছে ঝাড়বাতি। দোতলায় ওঠার কাঠের সিঁড়িটা স্ক্রিপ করে উঠল সামান্য বাতাসে। ওরা ঠিক করল রাতটা ওখানেই কাটাবে। সঙ্গে আনা টেন্ট, স্লিপিং ব্যাগ আর খাবার দাবার নিয়ে বাড়ির মাঝখানের বিশাল হলঘরে আস্তালা গাড়ল। সন্ধে নামতেই পরিবেশটা আরও থমথমে হয়ে উঠল। জোনাকির আলো ছাড়া আর কোনো আলো নেই। বাইরে থেকে ঝিঝি পোকার ডাক আর দিঘির জলের ছলাৎ ছলাৎ শব্দ ভেসে আসছে। রাত প্রায় 10টা। আগুন জ্বালিয়ে তার আশেপাশে বসে গল্প করছিল ওরা। বিতান ভয়ে জড়সড় হয়ে বসেছিল। হঠাৎ সে চমকে উঠে বলল, শুনলি? কি শুনব? অয়ন জিজ্ঞেস করল। কে যেন আমার নাম ধরে ডাকল, ঠিক আমার মায়ের গলার স্বর। রিক হেসে বলল, তোর মনের ভুল, এখানে তোর মা কোথা থেকে আসবে? কিন্তু শ্রীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমিও শুনেছি, খুব আস্তে। অয়নের ভ্রু কুঁচকে গেল। সে কান খাড়া করল, কিন্তু কিছুই শুনতে পেল না। দূর, তোদের সব হ্যালুসিনেশন হচ্ছে, এই পরিবেশে এমনটা মনেই হতে পারে। আরও কিছুক্ষণ পর যখন রাত গভীর, হঠাৎ রিক উত্তেজিত হয়ে উঠল। অয়ন, শোন শোন, আমার বাবা ডাকছেন,
বলছেন, রিক, বাইরে আয় বাবা, তোর জন্য একটা জিনিস এনেছি। এবার অয়নের বুকটাও ছ্যাত করে উঠল। রিকের বাবা বছর ৫ আগে মারা গেছেন। সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে যাচ্ছিল। রিক, যাস না! শ্রীলা প্রায় চিৎকার করে উঠল। এটা সত্যি নয়, এটা ওই ডাক। অয়ন ছুটে গিয়ে রিককে ধরে ফেলল। মাথা খারাপ হয়েছে তোর? কোথায় যাবি? রিকের চোখ দুটো কেমন যেন ঘোর লাগা। সে ফিসফিস করে বলল, বাবা ডাকছেন, আমাকে যেতেই হবে। অনেক কষ্টে অয়ন আর বিতান মিলে রিককে ধরে রাখল। কিন্তু সেই ডাক থামল না। এবার ডাকটা এলো স্ট্রিলার জন্য। তার অনেকদিন আগে হারিয়ে যাওয়া পোষা কুকুর টাইগারের কান্নার আওয়াজ। কান্না ভেজা সেই আর্তনাদ শুনে স্ট্রিলার চোখ দিয়ে জল পড়তে লাগল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল মধ্যরাতে। ঘরের কোনায় রাখা একটা পুরনো আয়নার ভেতর থেকে হঠাৎ একটা ছায়ামূর্তি ভেসে উঠল। অবিকয় বিতানের মতো দেখতে। সেই ছায়ামূর্তি বিতানকে দেখে হেসে বলল, ভেতরে কি করছিস? বাইরে আয়, আমরা খেলা করব। বিতান ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। পুরো রাতটা কাটল এক অসহনীয় আতঙ্কের মধ্যে। ঘরের ভেতর থেকে অনবরত ভেসে আসতে লাগল নানা চেনা মানুষের গলার স্বর। কখনো অয়নের মৃত ঠাকুমার গলা, কখনো শ্রীলার ছোটবেলার বন্ধুর ডাক। প্রত্যেকটা ডাক ছিল ব্যক্তিগত। প্রত্যেকের দুর্বল জায়গায় আঘাত করছিল সেই অদৃশ্য সত্তা। ওরা চারজন একে অন্যকে জড়িয়ে ধরে বসে রইল। কেউ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারল না। ভোর হওয়ার ঠিক আগে, যখন অন্ধকার সবচেয়ে গাঢ়, তখন গোটা বাড়িটা থরথর করে কেঁপে উঠল। মনে হলো বাইরের সেই বটগাছটা যেন তার সমস্ত ডালপালা দিয়ে বাড়িটাকে পিষে ফেলতে চাইছে। আর দিঘির দিক থেকে ভেসে এলো এক তীব্র কান্নার আওয়াজ। সে কান্না কোনো মানুষের নয়, যেন শত শত অতৃপ্ত আত্মার হাহাকার। সকালের প্রথম আলো ফুটতেই সব শব্দ থেমে গেল, যেন কিছুই হয়নি। বিতানের জ্ঞান ফিরেছে, কিন্তু সে জ্বরে কাঁপছে। রিক চুপচাপ বসে আছে, তার চোখের ঘোর কাটেনি। অয়ন বুঝতে পারছিল এটা সাধারণ কোনো মনের ভুল নয়, এখানে সত্যিই কিছু আছে। সে বলল, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু তার আগে আমি জানতে চাই, এই বাড়িটার রহস্যটা কি? শ্রীলা বলল, আমিও। কেন সে শুধু আমাদের চেনা মানুষের গলায় ডাকছিল? ওরা ঠিক করল দিনের আলো থাকতে থাকতে বাড়িটা আরেকবার ভালো করে খুঁজে দেখবে। দোতলায় একটা ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ধাক্কাধাক্কি করে দরজাটা ভাঙা হলো। ঘরটা ছিল ধুলোয় ঢাকা, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো এককালে এক মহিলার শোবার ঘর ছিল। এক কোনায় একটা ভাঙা ড্রেসিং টেবিল, আর তার ড্রয়ারে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল এই জমিদার বাড়ির ছোট বউ দামিনী, প্রায় ১০০ বছর আগের লেখা। কাঁপা কাঁপা হাতে অয়ন ডায়েরিটা পড়তে শুরু করল। ডায়েরি থেকে জানা গেল এক মর্মান্তিক কাহিনী। দামিনী ছিল অসম্ভব সুন্দরী আর গান গাইতে পারত, কিন্তু বিয়ের পর থেকেই তার উপর শুরু হয় শ্বশুরবাড়ির অত্যাচার। তার স্বামী ছিল চরিত্রহীন এবং লোভী। একদিন দামিনী জানতে পারে তার স্বামী এক ইংরেজ বণিকের কাছে তাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই রাতে দামিনী পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। তাকে নৃশংসভাবে মারধর করা হয়। তার স্বামী আর শ্বশুর মিলে তাকে ওই দিঘির জলে ডুবিয়ে মারে। মৃত্যুর আগে দামিনী তার সবচেয়ে প্রিয়জন, তার বাবা, মা, ভাই, প্রত্যেককে শেষবারের মতো ডাকার চেষ্টা করেছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোয়নি। তার সেই অতৃপ্ত ডাক, সেই না বলা কথাগুলোই যেন অভিশাপ হয়ে রয়ে গেছে এই বাড়িতে। দামিনীর অতৃপ্ত আত্মা নিশি হয়ে গেছে। সে এখন সবার প্রিয়জনের গলায় ডেকে তাদেরও সেই দিঘির অতল অন্ধকারে টেনে নিতে চায়। সে বোঝাতে চায় প্রিয়জনের ডাক শুনে ছুটে যাওয়ার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার ডাক কেউ শুনেনি, তাই এখন আমি সবার ডাক হব। আমি আসব তোমাদের সবচেয়ে প্রিয়জনের রূপ ধরে, তাদের কণ্ঠস্বর নিয়ে। তোমরা ছুটে আসবে আমার কাছে, যেমন আমি ছুটে যেতে চেয়েছিলাম তাদের কাছে। এসো, আমার এই ঠান্ডা জলের ঘরে এসো। ডায়েরিটা পড়তে পড়তে সবার শরীর হিম হয়ে গেল। ওরা বুঝতে পারল কি ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে তারা। ওরা ঠিক করল আর এক মুহূর্তও নয়, এক্ষুনি বেরিয়ে যাবে। কিন্তু যখনই ওরা হলঘর থেকে বেরোতে গেল, দেখল বাড়ির মূল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে।
শত চেষ্টাতেও সেটা খোলা গেল না। জানলাগুলোও যেন লোহার মতো শক্ত হয়ে গেছে। ওরা বাড়ির ভেতরে আটকা পড়ে গেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবার শুরু হলো সেই নারকীয় খেলা। এবার নিশি আরও মরিয়া। সে আর শুধু ডাকছে না, ঘরের ভেতরেও তার উপস্থিতি জানান দিচ্ছে। দেয়ালে লম্বা লম্বা ছায়া নড়ে উঠছে। আসবাবপত্র নিজে থেকেই সরে যাচ্ছে। একটা ঠান্ডা হাওয়া শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে সবার। রাত বাড়ার সাথে সাথে রিক আবার অস্থির হয়ে উঠল। সে তার বাবার গলা শুনতে পাচ্ছিল, যিনি বলছেন, রিক, আমি জলের নিচে আটকে আছি, আমাকে তুলে নিয়ে যা বাবা। রিক পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগল। অয়ন আর বিতান তাকে জাপটে ধরে রাখল। হঠাৎ শ্রীলা চিৎকার করে উঠল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার মা, অবিকল জীবন্ত। তার মা হাত বাড়িয়ে বলছেন, এদিকে আয় মা, আমার খুব ভয় করছে। শ্রীলা সম্মোহিতের মতো সেদিকে এগিয়ে যেতে লাগল। অয়ন বুঝতে পারল, নিশি এবার শুধু শব্দ নয়, দৃশ্য তৈরি করছে। সে চিৎকার করে বলল, শ্রীলা, ওটা তোর মা নয়, ওটা ভ্রম, চোখ খোল। কিন্তু শ্রীলা কিছুই শুনছে না। সে প্রায় সেই ছায়ামূর্তিকে ছুঁয়ে ফেলবে, এমন সময় অয়ন হাতের কাছে থাকা একটা পুরনো লোহার রড নিয়ে সেই মূর্তির দিকে ছুঁড়ে মারল। রডটা মূর্তি ভেদ করে দেয়ালে গিয়ে লাগল, আর মূর্তিটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শ্রীলা মাটিতে লুটিয়ে পড়ল। রাত তখন প্রায় 2টো। এবার ডাক এলো অয়নের জন্য। তার ছোটবেলার প্রেমিকা, যে দুর্ঘটনায় মারা গেছিল, তার গলা। সেই কণ্ঠস্বর, সেই আদরের ডাকনাম ধরে ডাকছে, অয়ন, তুমি তুমি আসবে না? আমি তোমার জন্য অপেক্ষা করছি। অয়নের সমস্ত যুক্তিবোধ, সমস্ত সাহস যেন এক মুহূর্তে ভেঙে পড়তে চাইল। তার মনে হল, একবার, শুধু একবার বাইরে গিয়ে দেখে আসে, যদি সত্যি হয়। কিন্তু শ্রীলার ফ্যাকাশে মুখ আর রিকের উন্মত্ত অবস্থা দেখে সে নিজেকে সামলে নিল। সে দাঁতে দাঁত চেপে বসে রইল। রাত 3টের পর শুরু হলো চূড়ান্ত আক্রমণ। এবার আর কোনো একজনের গলা নয়, 4 জনের সমস্ত প্রিয়জনের গলা একসাথে ঘরের বাইরে থেকে ডাকতে লাগল। একটা নারকীয় কোরাস তৈরি হল। বাবা, মা, ভাই, বোন, বন্ধু, সবার কাতর অনুনয়, কাঁদনা আর আর্তনাদ। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তাদের ডাকছে বাইরে আসার জন্য। ওরা 4 জন কান চেপে ধরে ঈশ্বরের নাম ডাকতে লাগল। বিতান ভয়ে কাঁপতে কাঁপতে হনুমান চালিসা পড়তে শুরু করল। সেই ভয়ঙ্কর কোলাহলের মধ্যে হঠাৎ সব চুপ হয়ে গেল। একদম পিনপতন নিস্তব্ধতা। তারপর সেই নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো একটা মিষ্টি মেয়ের গানের সুর। খুব করুণ, খুব দর্দনাক সেই সুর, দামিনীর গান। গানটা ধীরে ধীরে কান্নায় পরিণত হল, আর তারপর একটা ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল গোটা বাড়িটা। সে হাসি যেন নরকের দরজা খুলে দিচ্ছিল। কখন যে রাত শেষ হয়ে ভোর হয়েছে, ওরা কেউ জানে না। যখন জ্ঞান ফিরল, দেখল সকালের আলো ভাঙা জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। বাড়ির দরজাটা হাট করে খোলা। চারদিকে সব শান্ত, স্বাভাবিক, যেন গতরাতে কিছুই ঘটেনি। ওরা আর এক মুহূর্তও দাঁড়াল না। হক্ষত বিধ্বস্ত অবস্থায় প্রায় দৌড়ে গ্রাম থেকে বেরিয়ে এলো। গাড়িতে ওঠার পর কেউ কোনো কথা বলল না। কলকাতা ফেরা পর্যন্ত সবাই ছিল পাথরের মতো নিশ্চুপ। এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। ওরা 4 জন আর আগের মতো নেই। রিক তার ক্যামেরা বিক্রি করে দিয়েছে, বিতান মনোবিদের কাছে চিকিৎসা করাচ্ছে, শ্রীলা সারাদিন পুজো অর্চনা নিয়ে থাকে, আর অয়ন, যার যুক্তিবাদী মনটা চুরমার হয়ে গেছে, সে এখন অন্ধকারকে ভয় পায়, নিস্তব্ধতাকে ভয় পায়। সে জানে বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা দিতে পারে না। তবে গল্পটা এখানেই শেষ নয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, অয়ন এখনও মাঝে মাঝে সেই ডাক শুনতে পায়। গভীর রাতে, যখন চারদিক শান্ত, তখন তার মনে হয় কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে, ঠিক তার মায়ের গলার স্বরে। সে জানে ওটা নিশির ডাক। ছায়াবিথি থেকে সে মুক্তি পেয়েছে, কিন্তু ছায়াবিথির অভিশাপ হয়তো তাকে সারা জীবনের জন্য তাড়া করে বেড়াবে। কারণ কিছু আতঙ্ক শুধু এক রাতের জন্য আসে না। কিছু আতঙ্ক মনের গভীরে শ্যাওলার মতো বাসা বাঁধে
আজীবনের জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।